आज के स्वामी विवेकानंद जन्म दिवस और ये दिन माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी नेतृत्वे যখন সরকার 2014 প্রতিষ্ঠিত হয় और তারপরে এই দিনটিকে জাতীয় যুবা দিবস বলে দেশব্যাপী আজকাল পালিত হয়, আমরা পালন করি। তার জন্য শুরুতেই আমি মাননীয় প্রধানমন্ত্রী থেকে ধন্যবাদ জানাবো, যেটা অনেক আগে হওয়া উচিত ছিল। কমসে কম নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে সরকার আসার পর সেটা আজকে বাস্তবে পরিণত হয়েছে। আমার মিডিয়ার বন্ধুরা, আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি পাঞ্জাবে যে র্যালিকে সম্বোধন করা এবং আবহাওয়ার যে বিপরীত পরিস্থিতি, সেই বিপরীত পরিস্থিতিতে বাই রোডে সেই জনসমাগমের কাছে পৌঁছানো, সেটা আগে থেকে পূর্ব নির্ধারিত ছিল এবং পাঞ্জাব পুলিশের এসএচও এবং ডিএসপি সিআইডি যে কথোপকথন একটি প্রতিষ্ঠিত টিভি চ্যানেলের মাধ্যমে কালকে পুরো দুনিয়াবাসীর কাছে উজাগর করা হয়েছে। এবং তাতে এসপিজির মাধ্যমে সেটাও জানিয়ে দেওয়া হয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রী যে রুট বদল করবেন না, সেই রুটেই যাবেন। তার জন্য রাস্তা পরিষ্কার করা পাঞ্জাব পুলিশের দায়িত্ব। এবং যেটা বলা হচ্ছিল, অপপ্রচার করা হচ্ছিল, নেই জনসমাগম, নেই লোক পৌঁছছিল না, আগে থেকেই পাঞ্জাব পুলিশের কাছে, সিআইডির কাছে তথ্য আছে যে সেই সভাতে 1 লাখের উপর ভিড় হতে যাচ্ছে। অগ্রিম খবর পাঞ্জাব সিআইডি পুলিশের কাছে। দ্বিতীয়ত, যারা মাননীয় প্রধানমন্ত্রীর পথ রোখা এবং ষড়যন্ত্র করেছিলেন, খালিস্তানি মানসিকতা সম্পন্ন উগ্রবাদিত্ব ব্যক্তিত্বরা, এগুলো প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে। রাষ্ট্র বিরোধী তত্ত্ব মাননীয় প্রধানমন্ত্রীদের জীবনের উপরে আঘাত হানার জন্য ষড়যন্ত্র করেছে। আমিও একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করি। কোন রাজ্যে যখন প্রধানমন্ত্রী যান, মুখ্যমন্ত্রী, ডিজি, চিফ সেক্রেটারি, গভর্নর, এনারা প্রোটোকলের কারণে মাননীয় প্রধানমন্ত্রী দিকে স্বাগত করা এবং উনি যখন বিদায় নেবেন সেই জায়গায় পৌঁছে যাওয়া, এবং যখন বাই রোড কোথাও যাচ্ছে তখন ডিজি সিএস এর সঙ্গে থাকা, এই কোনটাই পাঞ্জাবে হয়নি।
তার কোনোটাই হয়নি। একদিকে কংগ্রেসের মূল নেতৃত্ব সোনিয়া গান্ধীজি বলছেন এটা অত্যন্ত সিরিয়াস বিষয়, অসাংবিধানিক বিষয়। অন্যদিকে ওনার দলেরই কিছু নেতৃত্ব যেমন নবজোৎ সিং সিদ্ধু বলছে ড্রামা করছে, হরিশ রাবত বলছে যে বোমা তো ফাটেনি, বাঘেল বলছে পত্রবাজি তো হয়নি, শ্রীনিবাসজি বলছে অল দ্য জোস, নানা পটেলে ঘটনাক্রমের বিষয়ে বলছে ঠিক করেছে। और चांदी जने कांग्रेसের মুখ্যমন্ত্রী পাঞ্জাবে, ওনার তো কথার সঙ্গে কাজের মিল নেই। উনি একবার বলছে প্রধানমন্ত্রী যাওয়ার যখন পৌঁছেছেন তো আমি কোভিডের শিকার হয়ে গেছি, মনে হচ্ছিল আমার আশপাশে ছিল কোভিড আক্রান্ত, তার জন্য আমি যাইনি, কত বড় রক্ষা করার জন্য উনি যাননি। আবার কিছুক্ষণ পরে উনি যখন মিডিয়াতে বলছেন তো মাস্ক খুলে উনি সবকিছু সবার সামনে বলছেন, তখন আবার কোভিড চলে গেছে। আর তারপর পাঞ্জাব পুলিশের সঙ্গে দেখা গেছে যারা রাস্তা রুখেছিল তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে, হাসি ঠাট্টা করছে। এবং পাঞ্জাব পুলিশ বলছে এসএচও এবং এসএসপি পর্যন্ত যে উপর থেকে নিষেধ আছে তার জন্য কাউকে রাস্তা থেকে সরানো যাবে না। তার মানে ক্লিয়ার ষড়যন্ত্র ছিল। আমরা দেখেছি কংগ্রেস বা বিরোধী দলগুলি প্রথমবারই মোদীর সঙ্গে এমন করেছে তেমন নয়। দেশের স্বাভিমানিত্ব, রাষ্ট্রনিষ্ঠা এই বিষয়গুলি যখনই আসে তখনই আমরা দেখেছি বিরোধী দল সহ কংগ্রেস বিশেষ করে তার উপরে প্রশ্ন চিহ্ন করা। পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে তো বলছে প্রমাণ দেখাও, পাকিস্তানের সুর মেরিয়ে বলছে। তারপর পুলওয়ামাতে হয়েছে তাকে নিয়ে রাজনীতি করা, বালাকোটে যেটা হয়েছে তার প্রমাণ চাইছে। ও সময়ে সময়ে চীন এবং পাকিস্তানের সুর মিলাচ্ছে। এটা ভারতবর্ষের জনসাধারণের জন্য সবচেয়ে চিন্তাস্পদ বিষয়। যিনারা ভারতবাসীর জীবন কে চ্যালেঞ্জ দিয়ে পুরো দুনিয়ার সামনে ভারতকে ছোট করতে চায়, ভারতবর্ষকে ধ্বংস করতে চায়, তাদের সঙ্গে সুর মিলিয়ে নেন। এই সবগুলো মিলিয়ে যেটা কংগ্রেসের কাছ থেকে বা কিছু বিরোধী দলের কাছ থেকে এটা একটা সংযোগ নয়, এটা খুনি সাজিশ ছিল। আচানক হয়নি, এটা আয়োজিত ছিল। আর এটা কুদরতিও নেই, কুদরতের থেকে হয়েছে, মানে স্বাভাবিক নিয়ম হয়ে গেছে এমন না, এটা কনস্পিরেসি ছিল। আর এটা কংগ্রেসের উপরের সারির নেতাদের যারা স্পন্সর ছিল। তাই আমরা তার ঘোর নিন্দা জানাই।
আর এতে প্রমাণিত হয়ে যাচ্ছে যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র ভাই মোদীজির জীবন সুরক্ষা নিয়ে সেদিন পাঞ্জাবের কংগ্রেস সরকার সুপরিকল্পিতভাবে খালিস্তানি উগ্রবাদীদের সঙ্গে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজির জীবন বিপন্ন করার জন্য রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছিল, তার আমি তীব্র ধিক্কার জানাই। এবং আজকে দেশবাসীর কাছে আমার মিডিয়ার বন্ধুদের মাধ্যমে যে স্টিং অপারেশন করে যেটা একটা বড় প্রাইভেট চ্যানেল পুরো দুনিয়ার সামনে তুলে ধরেছে আমার সাংবাদিক বন্ধুরা, তার মধ্যে দিয়ে প্রমাণিত হয়ে গেছে যে কংগ্রেসের উচ্চ নেতৃত্ব সোনিয়া গান্ধীজি বসে নাটক করছেন আর ওনার সমস্ত নেতৃত্বরা সেই ষড়যন্ত্র নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজিকে পাঞ্জাবে ওনার জীবন বিপন্ন করার জন্য সুনিয়োজিতভাবে পরিকল্পনা করেছিলেন। কিন্তু 130 কোটি ভারতবাসীর আশীর্বাদের কারণে মাননীয় প্রধানমন্ত্রীজি জীবন রক্ষা করে সেখান থেকে ফিরে এসেছেন। এবং আমি আশা করি সমস্ত ভারতবাসী তার যোগ্য জবাব দেবে এবং মাননীয় প্রধানমন্ত্রীজির দীর্ঘায়ু কামনা করবে। যদি কাউকে কিছু প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করুন। স্যার, আপনি ষড়যন্ত্রের অভিযোগটা আনলেন, কি মনে হয় হঠাৎ করে এই ষড়যন্ত্র কেন? দেখুন, আমরা বারবারই বলছি ষড়যন্ত্র প্রথমবারই মোদীজির বিরুদ্ধে হয়েছে তেমন নয়। মাননীয় প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও ষড়যন্ত্র করা হয়েছিল, তখন ওনার উপর ভুয়ো কেসে ফাঁসিয়ে রাজনৈতিক এবং জীবন অবসানের ষড়যন্ত্র রচনা করা হয়েছিল। আর তারপরে সেগুলো প্রমাণিত হয়েছে। তৎকালীন সময় যেই কেসগুলো মাননীয় প্রধানমন্ত্রীদের উপর লাগানো হচ্ছিল, পুরনো ইউপিএ সরকার থাকতেই সিবিআই তার মধ্যে ক্লিন চিট দিয়েছে। আমাদের সরকার আসার পরে দিয়েছে তেমন নয়, ইউপিএ সরকার থাকাকালীন। তো ষড়যন্ত্র মাননীয় প্রধানমন্ত্রী যে দিল্লিতে এসে প্রধানমন্ত্রী হওয়ার পরে শুরু হয়েছে তেমন নয়। মাননীয় প্রধানমন্ত্রী জবে থেকে সেখানে মুখ্যমন্ত্রীর দায়িত্বে কাজ শুরু করেছেন, তখন থেকেই মোদীজির বিরুদ্ধে নানা চক্রান্ত করা হয়েছিল। কিন্তু জনতা সর্বোপরি, মাননীয় প্রধানমন্ত্রী বারবার জনতার দরবারে গিয়েছেন এবং আজও ভারতবর্ষের 130 কোটি জনতা মাননীয় প্রধানমন্ত্রীজির সঙ্গে রয়েছেন এবং ওনার জীবন রক্ষিয়ে থাকবে। একটা প্রশ্ন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে আপনাদের দলের প্রেসিডেন্টের উপর আক্রমণ হয়েছিল। এবার প্রধানমন্ত্রীর উপর পাঞ্জাব নির্বাচনের আগে কোথাও না কোথাও কি এগুলি কানেক্টেড মনে হচ্ছে আপনার? মানে ষড়যন্ত্রটা কি কোনো একটা নির্দিষ্ট স্থানের নাকি বিরোধী রাজনৈতিক দলগুলির মনে হয়? দেখুন, এগুলো ভারতবর্ষের রাজনৈতিক যে ব্যবস্থা তার মধ্যে কোনোদিনও ছিল না। এগুলোকে ভারত বিরোধী তথ্য, ভারত বিরোধী শক্তি
তাদের সঙ্গে যোগ সোজের কারণে সেগুলো করা হয়ে থাকে। পাঞ্জাবের ঘটনা তো প্রমাণিত, খালিস্তানের তো ওপেন বলছে। আর পশ্চিমবঙ্গে কি হয়েছে, কে চালাচ্ছিল, কেন হচ্ছে, কে তাদেরকে ফান্ডিং করছিল, সেটাও উজাগর হয়ে গেছে। তার জন্য আমরা পুরো ভরসা করি ভারতের আপামর জনতার উপর, আমাদের জুডিশিয়ারি ব্যবস্থার উপর, আমাদের মিডিয়ার উপর। আজকে দেখুন না, আমাদের একটা বড় মিডিয়া হাউসই তো সেটা উজাগর করেছে। এটাই আমাদের শক্তি। আমি আশা করি তার যোগ্য জবাব ভারতবাসীদের। একটা ভিন্ন প্রশ্ন, ওমিক্রন পরীক্ষা করার মেশিন আমাদের রাজ্যে এখনো আসেনি, বা এগুলো নিয়ে কোনো যদি ডেভেলপমেন্ট একটু বলেন। ওমিক্রনের খুব তাড়াতাড়ি স্পিড আপ হচ্ছে। আপনারাও দেখছেন ডেটা, যেমন আজকের যে ডেটা আছে সেটা 23.18% হয়ে গেছে এএমসি তে পজিটিভিটি রেট। তো খুব তাড়াতাড়ি লাফিয়ে লাফিয়ে হচ্ছে। আর আমরা ওমিক্রন টেস্ট করার জন্য যে মেশিনপত্র চাই তার জন্য ভারত সরকারকে লিখেছি, যে ব্যবস্থা আমরা পালন করি তার মধ্যে দিয়ে আমাদের পত্রাচার হয়েছে। কিন্তু তবু আমরা স্যাম্পল বাইরের রাজ্যে যেখানে ল্যাব রয়েছে সেখানে পাঠিয়ে দিই। এখনো ওমিক্রন ত্রিপুরাতে হয়েছে এমন কোনো কেস আমাদের কাছে প্রমাণের সঙ্গে আসেনি। পজিটিভিটি রেট বেড়েছে, যেটা আমি বললাম সারা ত্রিপুরা যে এখন 9%-এর উপরে চলে গেছে। আমি আপনাদের মাধ্যমে এটাই নিবেদন করব, সবাই মাস্ক পরুন, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, ও জ্বর সর্দি কাশি এই ধরনের কিছু হলে তৎক্ষণাৎ আইসোলেশনে যাওয়া, ডাক্তারের পরামর্শ নেওয়া, ভয় পাওয়ার কোনো বিষয় না, আর প্যানিক না হওয়া, মোকাবেলা করা। আচ্ছা, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই বিষয়ে কি আগামী বিধানসভা অধিবেশনে কোনো বিধান প্রস্তাব আনা হবে? দেখুন, সেটার বিষয়ে তো বিধান সবার যারা আমার সাথী আছেন তাদের সঙ্গে আলোচনা করবে। সেটা আমি একবারে আপনি জিজ্ঞাসা করলে তখন আমি নির্ণয় করে নেবো। এমন তো একদলীয় ব্যবস্থার পার্টি নয়, আমি ভারতীয় জনতা পার্টির সদস্য। আমাদের মধ্যে ডেমোক্রেসি রয়েছে, ফোরামে আলোচনা করতে হয়, তারপর নির্ণয়। স্যার, আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যে বিগত 3 দিন ধরে মানে পজিটিভ কেসগুলি বেড়েই চলছে, কিন্তু এখনো দেখা যাচ্ছে মেলা বা পিকনিক এগুলো বন্ধ করা হয়নি। এগুলো কি বন্ধ করার বা কোনো চিন্তাধারা রয়েছে? প্লাস যেহেতু মানে বলা হচ্ছে যে এবার বাচ্চাদের উপর বেশি প্রভাব পড়তে পারে, তো সেই জায়গায় স্কুলগুলো কি আগের মতো বন্ধ করে দেওয়া হবে বা এরকম কিছু? স্কুল তো বন্ধ করে দেওয়া আছে, যেখানে এক্সাম নেই, এক্সামগুলো তো দিতে হবে, বাকি স্কুল বন্ধ করে 15 পর্যন্ত 15 না 20 জানুয়ারি পর্যন্ত করে দিয়েছে। তো আমাদের বিধিনিষেধ 20 জানুয়ারি পর্যন্ত, 20 জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। সব আগেও এভাবেই করা হতো, তারপরে এক্সটেন্ড করা হয় সিচুয়েশনের উপর। বাকি যে মেলা বা লোক সমাগম, সেটার বিষয়ে যে বিধিনিষেধ আছে তার মধ্যে ক্লিয়ার কাট লেখা আছে এগুলো অ্যালাউড না। শুধু তীর্থমুখের মেলা আর যেখানে পিণ্ডদান করার জন্য চাকমা ঘাট, তারপর সোনামুড়ের দিকটা বটতলাতে কয়েকটা জায়গাতে আমাদের জনজাতিরা 1 বছর যাবৎ পুরো তার মাতা পিতা বা তাদের বুজুর্গজনের যে ইয়ে করার জন্য, পুজো করার জন্য আসেন, সেটা নিষ্ঠার বিষয়। আমরা বলেছি মেলা হবে না, কিন্তু সেখানে ডুবকি লাগে সেটা বিসর্জন করা যেতে পারে, এই পর্যন্ত ডিএমদেরকে বলে দেওয়া হয়েছে। বাকি কোনো মেলাই অ্যালাউড না। আমরা লক্ষ্য করেছি কোথাও কিছু কিছু জায়গাতে, সেগুলো শক্ত হাতে মোকাবেলা করবো এবং সবার সহযোগিতা। দেখুন, এগুলো পুলিশ দিয়ে, ফোর্স দিয়ে এগুলো হয় না, এগুলো মানসিকতা হতে হয়। ত্রিপুরাতে আমি দেখেছি আমার ত্রিপুরাবাসীরা সেটা মানেন, প্রথম এবং দ্বিতীয় ডেটে প্রমাণিত হয়েছে, এবারও হবে। আমি দেখি প্রথম দিন যখন নাইট কারফিউ লেগেছে, আমি যাচ্ছিলাম, তো আমি দেখছি যে 9টার সময় আমি যাচ্ছি, তো দুই দিকে বাইকটাই গাড়িটাই সব চলছে। কিন্তু কালকে যখন আমি 9:15 ইচ্ছে করে বেরিয়েছি একটু দেরি, দেখলাম যে শুনশান রাস্তা। তো ত্রিপুরার বিষয়ে আপনিও ত্রিপুরাবাসী, আমিও ত্রিপুরাবাসী, আমি গর্ব করি আমার ত্রিপুরাবাসীর জন্য, ওনারা মানেন। আর আমরা কনসার্ন থাকবো
এবং আমার যেটা অনুমান ডাক্তারদের যে পরামর্শ রয়েছে 10 বা 15 দিন যদি আমরা স্ট্রিক্টলি সেটা পালন করি তো আমরা তৃতীয় ঢেউ থেকে বেরিয়ে আসতে পারবো। স্যার, করোনার এখনের যে ফ্লোটা, এটা কি রাজ্য সরকার কি মনে করছে যে আটকানোর জন্য যাবতীয় প্রস্তুতি রয়েছে, এবং বিশেষ করে জিবি হাসপাতালে যাতে ভিড়টা না হয়, জেলা স্তরে যাতে যারা মানুষরা রয়েছে তারা যাতে পরিষেবাটা পান, এবং জিবি হাসপাতাল যাতে একটু ফ্রি থাকে, হালকা থাকে, সেই পরিকাঠামো কি প্রস্তুত আছে? নিশ্চিত প্রস্তুত আছে, কারণ কি দেখুন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে করোনাকে আমরা মোকাবেলা করেছি, আজকের দিনে আমাদের কাছে সবকিছু আছে। প্রথমে আমাদের কাছে মাস্কই ছিল না, আজকে তো অক্সিজেন প্লান্ট আছে আমাদের কাছে, যা যা প্রয়োজন আছে আমাদের কাছে, ডিস্ট্রিক্ট লেভেল হোক মহকুমা লেভেল হোক সব জায়গা আছে আমাদের কাছে। 3000-এর উপরে তো ব্যাড এখনই আছে, আর তাছাড়া আমরা প্রায় 20,000 ব্যাড ফুল মিলিয়ে আমরা প্রস্তুত করতে চলছি, কিছু তো হয়ে গেছে। আর বাকি সব মেডিসিন হোক, অক্সিজেন সিলিন্ডার হোক, অক্সিমিটার হোক, এই সবগুলো রয়েছে। তো তার জন্য ত্রিপুরা সরকারের কাছে প্রস্তুতি পুরোটা রয়েছে। আমি শুধু আম জনতার কাছে সেটাই চাইবো, আপনারা সাবধানে থাকুন, বাড়িতে থাকুন, বিনা প্রয়োজনে ভিড়ে না যাওয়া, মাস্ক পরিধান করা, বাস তাহলে আমরা মোকাবেলা করব। আর আমাদের ভ্যাকসিনেশন বড় মাত্রা হয়েছে, এটা আমাদের একটা পজিটিভ দিক। ফার্স্ট এবং সেকেন্ড ডোজ আমরা বড় মাত্রায় করতে পেরেছি, এবং যেটা 15 থেকে 18 সেটাও আমরা 38% পর্যন্ত পৌঁছে গেছি, আর অ্যাভারেজে ন্যাশনাল 21%। তো সেটাও আমরা একটা মাইলেজ নিয়ে নিচ্ছি। আমি আশা করি আমরা সবাই মিলে তার মোকাবেলা করতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। প্রথমেই আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিবস, और এই দিনটি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যখন সরকার 2014-তে প্রতিষ্ঠিত হয়, আর তারপরে এই দিনটিকে জাতীয় যুবা দিবস বলে দেশব্যাপী আজকাল পালিত হয়, আমরা পালন করি। তার জন্য শুরুয়াতেই আমি মাননীয় প্রধানমন্ত্রী থেকে ধন্যবাদ জানাবো, যেটা অনেক আগে হওয়া উচিত ছিল। কমসে কম নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে সরকার আসার পর সেটা আজকে বাস্তবে পরিণত হয়েছে। আমার মিডিয়ার বন্ধুরা, আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি পাঞ্জাবে যে র্যালিকে সম্বোধন করা এবং আবহাওয়ার যে বিপরীত পরিস্থিতি, সেই বিপরীত পরিস্থিতিতে বাই রোডে সেই জনসমাগমের কাছে পৌঁছানো, সেটা আগে থেকে পূর্ব নির্ধারিত ছিল, এবং পাঞ্জাব পুলিশের এসএচও এবং ডিএসপি সিআইডি যে কথোপকথন একটি প্রতিষ্ঠিত টিভি চ্যানেলের মাধ্যমে কালকে পুরো দুনিয়াবাসীর কাছে উজাগর করা হয়েছে। এবং তাতে
এসপিজির মাধ্যমে সেটাও জানিয়ে দেওয়া হয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রী যে রুট বদল করবেন না, সেই রুটেই যাবেন। তার জন্য রাস্তা পরিষ্কার করা পাঞ্জাব পুলিশের দায়িত্ব। এবং যেটা বলা হচ্ছিল, অপপ্রচার করা হচ্ছিল, নেই জনসমাগম, নেই লোক পড়ছিল না, আগে থেকেই পাঞ্জাব পুলিশের কাছে, সিআইডির কাছে তথ্য আছে যে সেই সভাতে 1 লাখের উপর ভিড় হতে যাচ্ছে। অগ্রিম খবর পাঞ্জাব সিআইডি পুলিশের কাছে। দ্বিতীয়ত, যারা মাননীয় প্রধানমন্ত্রীর পথ রোখা এবং ষড়যন্ত্র করেছিলেন, খালিস্তানি মানসিকতা সম্পন্ন উগ্রবাদিত্ব মানুষ ব্যক্তিত্বরা, এগুলো প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে। রাষ্ট্র বিরোধী তত্ত্ব মাননীয় প্রধানমন্ত্রীদের জীবনের উপরে আঘাত হানার জন্য ষড়যন্ত্র করেছে। আমিও একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করি। কোন রাজ্যে যখন প্রধানমন্ত্রী যান, মুখ্যমন্ত্রী, ডিজি, চিফ সেক্রেটারি, গভর্নর, এনারা প্রোটোকলের কারণে মাননীয় প্রধানমন্ত্রীর দিকে স্বাগত করা এবং উনি যখন বিদায় নেবেন সেই জায়গায় পৌঁছে যাওয়া, এবং যখন বাইরে কোথাও যাচ্ছে তখন ডিজি সিএস এর সঙ্গে থাকা, এই কোনোটাই পাঞ্জাবে হয়নি। তার কোনোটাই হয়নি। একদিকে কংগ্রেসের মূল নেতৃত্ব সোনিয়া গান্ধীজি বলছেন এটা অত্যন্ত সিরিয়াস বিষয়, অসাংবিধানিক বিষয়। অন্যদিকে ওনার দলেরই কিছু নেতৃত্ব, যেমন নবজোৎ সিং সিদ্ধু বলছে ড্রামা করছে, হরিশ রাবত বলছে যে বোমা তো ফাটেনি, বাঘেল বলছে পাত্রবাজি তো হয়নি, শ্রীনিবাসজি বলছে অল দ্য জোস, নানা পটেলে ঘটনাক্রমের বিষয়ে বলছে ঠিক করেছে। চান্নি জানি কংগ্রেসের মুখ্যমন্ত্রী পাঞ্জাবে, ওনার তো কথার সঙ্গে কাজের মিল নেই। উনি একবার বলছে প্রধানমন্ত্রী যাওয়ার যখন পৌঁছেছেন, তো আমি কোভিডের শিকার হয়ে গেছি, মনে হচ্ছিল আমার আশপাশে ছিল কোভিড আক্রান্ত, তার জন্য আমি যাইনি, কত বড় রক্ষা করার জন্য উনি যাননি। আবার কিছুক্ষণ পরে উনি যখন মিডিয়াতে বলছেন, তো মাস্ক খুলে উনি সবকিছু সবার সামনে বলছেন, তখন আবার কোভিড চলে গেছে। আর তারপর পাঞ্জাব পুলিশের সঙ্গে দেখা গেছে যারা রাস্তা রুখেছিল তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে, হাসি ঠাট্টা করছে। এবং পাঞ্জাব পুলিশ বলছে এসএচও এবং এসএসপি পর্যন্ত যে উপর থেকে নিষেধ আছে, তার জন্য কাউকে রাস্তা থেকে সরানো যাবে না। তার মানে ক্লিয়ার ষড়যন্ত্র ছিল। আমরা দেখেছি কংগ্রেস বা বিরোধী দলগুলি প্রথমবারই মোদীর সঙ্গে এমন করেছে তেমন না।
দেশের স্বাভিমানিত্ব, রাষ্ট্রনিষ্ঠা, এই বিষয়গুলি যখনই আসে তখনই আমরা দেখেছি বিরোধী দল সহ কংগ্রেস বিশেষ করে তার উপরে প্রশ্ন চিহ্ন করা। পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে তো বলছে প্রমাণ দেখাও, পাকিস্তানের সুর মেরিয়ে বলছে। তারপর পুলওয়ামাতে হয়েছে, তাকে নিয়ে রাজনীতি করা। বালাকোটে যেটা হয়েছে তার প্রমাণ চাইছে। ও সময়ে সময়ে চীন এবং পাকিস্তানের সুরে সুর মিলাচ্ছে। এটা ভারতবর্ষের জনসাধারণের জন্য সবচেয়ে চিন্তাস্পদ বিষয়। যিনারা ভারতবাসীর জীবন কে চ্যালেঞ্জ দিয়ে পুরো দুনিয়ার সামনে ভারতকে ছোট করতে চায়, ভারতবর্ষকে ধ্বংস করতে চায়, তাদের সঙ্গে সুর মিলিয়ে নেন। এই সবগুলো মিলিয়ে যেটা কংগ্রেসের কাছ থেকে বা কিছু বিরোধী দলের কাছ থেকে, এটা একটা সংযোগ নয়, এটা খুনি সাজিশ ছিল। আচানক হয়নি, এটা আয়োজিত ছিল। আর এটা কুদরতিও নেই, কুদরতের থেকে হয়েছে, মানে স্বাভাবিক নিয়ম হয়ে গেছে এমন না, এটা কনস্পিরেসি ছিল। আর এটা কংগ্রেসের উপরের সারির নেতাদের যারা স্পন্সার ছিল। তাই আমরা তার ঘোর নিন্দা জানাই। আর এতে প্রমাণিত হয়ে যাচ্ছে যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র ভাই মোদীজির জীবন সুরক্ষা নিয়ে সেদিন পাঞ্জাবের কংগ্রেস সরকার সুপরিকল্পিতভাবে খালিস্তানি উগ্রবাদীদের সঙ্গে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজির জীবন বিপন্ন করার জন্য রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছিল, তার আমি তীব্র ধিক্কার জানাই। এবং আজকে দেশবাসীর কাছে আমার মিডিয়ার বন্ধুদের মাধ্যমে যে স্টিং অপারেশন করে, যেটা একটা বড় প্রাইভেট চ্যানেল পুরো দুনিয়ার সামনে তুলে ধরেছে আমার সাংবাদিক বন্ধুরা, তার মধ্যে দিয়ে প্রমাণিত হয়ে গেছে যে কংগ্রেসের উচ্চ নেতৃত্ব সোনিয়া গান্ধীজি বসে নাটক করছেন, আর ওনার সমস্ত নেতৃত্বরা সেই ষড়যন্ত্র নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজিকে পাঞ্জাবে ওনার জীবন বিপন্ন করার জন্য সুনিয়োজিতভাবে পরিকল্পনা করেছিলেন। কিন্তু 130 কোটি ভারতবাসীর আশীর্বাদের কারণে মাননীয় প্রধানমন্ত্রীজি জীবন রক্ষা করে সেখান থেকে ফিরে এসেছেন। এবং আমি আশা করি সমস্ত ভারতবাসী তার যোগ্য জবাব দেবে।
এবং মাননীয় প্রধানমন্ত্রীজির দীর্ঘায়ু কামনা করি। যদি কাউকে কেউ কিছু প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করুন। স্যার, আপনি ষড়যন্ত্রের অভিযোগটা আনলেন, কি মনে হয় হঠাৎ করে এই ষড়যন্ত্র কেন? দেখুন, আমরা বারবারই বলছি, ষড়যন্ত্র প্রথমবারই মোদীজির বিরুদ্ধে হয়েছে তেমন নয়। মাননীয় প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও ষড়যন্ত্র করা হয়েছিল, তখন ওনার উপর ভুয়ো কেসে ফাঁসিয়ে রাজনৈতিক এবং জীবন অবসানের ষড়যন্ত্র রচনা করা হয়েছিল, আর তারপরে সেগুলো প্রমাণিত হয়েছে। তৎকালীন সময় যেই কেসগুলো মাননীয় প্রধানমন্ত্রীদের উপর লাগানো হচ্ছিল, পুরনো ইউপিএ সরকার থাকতেই সিবিআই তার মধ্যে ক্লিন চিট দিয়েছে। আমাদের সরকার আসার পরে দিয়েছে তেমন নয়, ইউপিএ সরকার থাকাকালীন। তো ষড়যন্ত্র মাননীয় প্রধানমন্ত্রী যে দিল্লিতে এসে প্রধানমন্ত্রী হওয়ার পরে শুরু হয়েছে তেমন নয়। মাননীয় প্রধানমন্ত্রী জবে থেকে সেখানে মুখ্যমন্ত্রীর দায়িত্বে কাজ শুরু করেছেন, তখন থেকেই মোদীজির বিরুদ্ধে নানা চক্রান্ত করা হয়েছিল। কিন্তু জনতা সর্বোপরি, মাননীয় প্রধানমন্ত্রী বারবার জনতার দরবারে গিয়েছেন এবং আজও ভারতবর্ষের 130 কোটি জনতা মাননীয় প্রধানমন্ত্রীজির সঙ্গে রয়েছেন এবং ওনার জীবন রক্ষিয়ে থাকবে। একটা প্রশ্ন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে আপনাদের দলের প্রেসিডেন্টের উপর আক্রমণ হয়েছিল। এবার প্রধানমন্ত্রীর উপর পাঞ্জাব নির্বাচনের আগে কোথাও না কোথাও কি এগুলি কানেক্টেড মনে হচ্ছে আপনার? মানে ষড়যন্ত্রটা কি কোনো একটা নির্দিষ্ট স্থানের নাকি বিরোধী রাজনৈতিক দলগুলির মনে হয়? দেখুন, এগুলো ভারতবর্ষের রাজনৈতিক যে ব্যবস্থা তার মধ্যে কোনোদিনও ছিল না। এগুলোকে ভারত বিরোধী তথ্য, ভারত বিরোধী শক্তি তাদের সঙ্গে যোগ সোজের কারণে সেগুলো করা হয়ে থাকে। পাঞ্জাবের ঘটনা তো প্রমাণিত, খালিস্তানের তো ওপেন বলছে। আর পশ্চিমবঙ্গে কি হয়েছে, কে চালাচ্ছিল, কেন হচ্ছে, কে তাদেরকে ফান্ডিং করছিল, সেটাও উজাগর হয়ে গেছে। তার জন্য আমরা পুরো ভরসা করি ভারতের আপামর জনতার উপর, আমাদের জুডিশিয়ারি ব্যবস্থার উপর, আমাদের মিডিয়ার উপর। আজকে দেখুন না, আমাদের একটা বড় মিডিয়া হাউসই তো সেটা উজাগর করেছে। এটাই আমাদের শক্তি। আমি আশা করি তার যোগ্য জবাব ভারতবাসীদের। একটা ভিন্ন প্রশ্ন, ওমিক্রন পরীক্ষা করার মেশিন আমাদের রাজ্যে এখনো আসেনি, বা এগুলো নিয়ে কোনো যদি ডেভেলপমেন্ট একটু বলেন। ওমিক্রন খুব তাড়াতাড়ি স্প্রেড আপ হচ্ছে, আপনারাও দেখছেন ডেটা। যেমন আজকের যে ডেটা আছে সেটা 23.18% হয়ে গেছে এএমসি তে পজিটিভিটি রেট। তো খুব তাড়াতাড়ি লাফিয়ে হচ্ছে। আর আমরা ওমিক্রন টেস্ট করার জন্য যে মেশিন পত্র চাই তার জন্য ভারত সরকারকে লিখেছি, যে ব্যবস্থা আমরা পালন করি তার মধ্যে দিয়ে আমাদের পত্রাচার হয়েছে। কিন্তু তবু আমরা স্যাম্পল বাইরের রাজ্যে যেখানে ল্যাব রয়েছে সেখানে পাঠিয়ে দিই। এখনো ওমিক্রন ত্রিপুরাতে হয়েছে এমন কোনো কেস আমাদের কাছে প্রমাণের সঙ্গে আসেনি। পজিটিভিটি রেট বেড়েছে, যেটা আমি বললাম সারা ত্রিপুরা যে এখন 9%-এর উপরে চলে গেছে। আমি আপনাদের মাধ্যমে এটাই নিবেদন করব, সবাই মাস্ক পরুন, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, और জ্বর সর্দি কাশি এই ধরনের কিছু হলে তৎক্ষণাৎ আইসোলেশনে যাওয়া, ডাক্তারের পরামর্শ নেওয়া। ভয় পাওয়ার কোনো বিষয় নয়।
আর প্যানিক না হওয়া, মোকাবেলা করা। আচ্ছা, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই বিষয়ে কি আগামী বিধানসভা অধিবেশনে কোনো নির্ণয় প্রস্তাব আনা হবে? দেখুন, সেটার বিষয়ে তো বিধান সবার যারা আমার সাথী আছেন তাদের সঙ্গে আলোচনা করবে, সেটা আমি একবারে আপনি জিজ্ঞাসা করলে তখন আমি নির্ণয় করে নেবো। এখন তো একদলীয় ব্যবস্থার পার্টি না, আমি ভারতীয় জনতা পার্টির সদস্য, আমাদের মধ্যে ডেমোক্রেসি রয়েছে, ফোরামে আলোচনা করতে হয়, তারপর নির্ণয়। স্যার, আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যে বিগত 3 দিন ধরে মানে পজিটিভ কেসগুলি বেড়েই চলছে, কিন্তু এখনো দেখা যাচ্ছে মেলা বা পিকনিক এগুলো বন্ধ করা হয়নি। এগুলো কি বন্ধ করার বা কোনো চিন্তাধারা রয়েছে? প্লাস যেহেতু মানে বলা হচ্ছে যে এবার বাচ্চাদের উপর বেশি প্রভাব পড়তে পারে, তো সেই জায়গায় স্কুলগুলো আগের মতো বন্ধ করে দেওয়া হবে বা এরকম কিছু? স্কুল তো বন্ধ করে দেওয়া আছে, যেখানে এক্সাম নেই, এক্সামগুলো তো দিতে হবে, বাকি স্কুল বন্ধ করে 15 পর্যন্ত 15 না 20 জানুয়ারি পর্যন্ত করে দিয়েছে। তো আমাদের বিধিনিষেধ 20 জানুয়ারি পর্যন্ত, 20 জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। সব আগেও এভাবেই করা হতো, তারপরে এক্সটেন্ড করা হয় সিচুয়েশনের উপর। বাকি যে মেলা বা লোক সমাগম, সেটার বিষয়ে যে বিধিনিষেধ আছে তার মধ্যে ক্লিয়ার কাট লেখা আছে এগুলো অ্যালাউড না। শুধু তীর্থমুখের মেলা আর যেখানে পিণ্ডদান করার জন্য চাকমা ঘাট, তারপর সোনামুড়ের দিকটা বটতলাতে কয়েকটা জায়গাতে আমাদের জনজাতিরা 1 বছর যাবৎ পুরো তার মাতা পিতা বা তাদের বুজুর্গজনের যে ইয়ে করার জন্য, পুজো করার জন্য আসেন, সেটা নিষ্ঠার বিষয়। আমরা বলেছি মেলা হবে না, কিন্তু সেখানে ডুবকি লাগে সেটা বিসর্জন করা যেতে পারে, এই পর্যন্ত ডিএমদেরকে বলে দেওয়া হয়েছে। বাকি কোনো মেলাই অ্যালাউড না। আমরা লক্ষ্য করেছি কোথাও কিছু কিছু জায়গাতে, সেগুলো শক্ত হাতে মোকাবেলা করবো এবং সবার সহযোগিতা আছে। দেখুন, এগুলো পুলিশ দিয়ে, ফোর্স দিয়ে এগুলো হয় না, এগুলো মানসিকতা হতে হয়। ত্রিপুরাতে আমি দেখেছি, আমার ত্রিপুরাবাসীরা সেটা মানেন, প্রথম এবং দ্বিতীয় ডে প্রমাণিত হয়েছে, এবারও হবে। আমি দেখেছি প্রথম দিন যখন নাইট কারফিউ লেগেছে, আমি যাচ্ছিলাম, তো আমি দেখছি যে 9টার সময় আমি যাচ্ছি, তো দুই দিকে বাইকটাই গাড়িটাই সব চলছে। কিন্তু কালকে যখন আমি 9:15 ইচ্ছে করে বেরিয়েছি, একটু দেরি, দেখলাম যে শুনশান রাস্তা। তো ত্রিপুরার বিষয়ে, আপনিও ত্রিপুরাবাসী, আমিও ত্রিপুরাবাসী, আমি গর্ব করি আমার ত্রিপুরাবাসীর জন্য, ওনারা মানেন আর আমরা কনসার্ন থাকবো। এবং আমার যেটা অনুমান, ডাক্তারদের যে পরামর্শ রয়েছে, 10 বা 15 দিন যদি আমরা স্ট্রিক্টলি সেটা পালন করি, তো আমরা তৃতীয় ঢেউ থেকে বেরিয়ে আসতে পারবো। স্যার, করোনার এখনের যে ফ্লোটা, এটা কি রাজ্য সরকার কি মনে করছে যে আটকানোর জন্য যাবতীয় প্রস্তুতি রয়েছে, এবং বিশেষ করে জিবি হাসপাতালে যাতে ভিড়টা না হয়, জেলা স্তরে যাতে যারা মানুষরা রয়েছে তারা যাতে পরিষেবাটা পান, এবং জিবি হাসপাতাল যাতে একটু ফ্রি থাকে, হালকা থাকে, সেই পরিকাঠামো কি প্রস্তুত আছে? নিশ্চিত প্রস্তুত আছে। কারণ কি, দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে করোনাকে আমরা মোকাবেলা করেছি, আজকের দিনে আমাদের কাছে সবকিছু আছে। প্রথমে আমাদের কাছে মাস্কই ছিল না, আজকে তো অক্সিজেন প্লান্ট আছে আমাদের কাছে, যা যা প্রয়োজন আছে আমাদের কাছে। ডিস্ট্রিক্ট লেভেল হোক, মহকুমা লেভেল হোক, সব জায়গা আছে আমাদের কাছে। 3000-এর উপরে তো বেড এখনই আছে। আর তাছাড়া আমরা প্রায় 20,000 বেড ফুল মিলিয়ে আমরা প্রস্তুত করতে চলছি, কিছু তো হয়ে গেছে। আর বাকি সব মেডিসিন হোক, অক্সিজেন সিলিন্ডার হোক, অক্সিমিটার হোক, এই সবগুলো রয়েছে। তো তার জন্য ত্রিপুরা সরকারের কাছে প্রস্তুতি পুরোটা রয়েছে। আমি শুধু আম জনতার কাছে সেটাই চাইবো, আপনারা সাবধানে থাকুন, বাড়িতে থাকুন, বিনা প্রয়োজনে ভিড়ে না যাওয়া, মাস্ক পরিধান করা, বাস, তাহলে আমরা মোকাবেলা করব। আর আমাদের ভ্যাকসিনেশন বড় মাত্রা হয়েছে, এটা আমাদের একটা পজিটিভ দিক। ফার্স্ট এবং সেকেন্ড ডোজ আমরা বড় মাত্রায় করতে পেরেছি, এবং যেটা 15 থেকে 18 সেটাও আমরা 38% পর্যন্ত পৌঁছে গেছি, আর অ্যাভারেজে ন্যাশনাল 21%। তো সেটাও আমরা একটা মাইলেজ নিয়ে নিচ্ছি। আমি আশা করি আমরা সবাই মিলে তার মোকাবেলা করতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ।
সবাইকে নমস্কার। যতনা খুলুমখা। আমার প্রিয় স্বাভিমানী ত্রিপুরাবাসী, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে আমি আসছি সেটা হচ্ছে কোভিডের তৃতীয় পর্যায়ের পরিস্থিতি এবং ব্যবস্থা সম্বন্ধে। আমরা কোভিডের প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ আপনাদের সহযোগিতায় তাকে প্রতিহত করতে অনেকটাই সক্ষম হয়েছে। আর আমাদের যে দৈনন্দিন জীবনশৈলী সেটা আমরা পুনরায় এক সুন্দর গতিতে শুরু করেছি, তখন আবার তৃতীয় ঢেউ চলে এসছে। মোকাবেলা এবারও আমরা করব। এবার রাজ্য সরকার তার জন্য প্রস্তুত আছে, কারণ তার আগে প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা মার্গদর্শন এবং হেলথ ব্যবস্থাকে স্ট্রেংথেনিং করার যে ব্যবস্থা উনি তৈরি করেছেন, তাতে ত্রিপুরার হেলথ ব্যবস্থাও অনেকাংশে উন্নীত হয়েছে। বন্ধুরা, আমাদের কাছে কি আছে সেটা নিশ্চিত আপনাদের জানার অধিকার। আমরা কিছু বিধিনিষেধ লাগু করেছি। সারা ত্রিপুরা রাজ্যে রাত্রি 9টা থেকে সকাল 5টা পর্যন্ত নাইট কারফিউ, আর মাস্ক পরিধান, যেটা বিশেষজ্ঞরা বলছেন, ডাক্তাররা বলছেন, এবারের যে ভাইরাসটা সেটা খুব তাড়াতাড়ি স্প্রেড আপ হচ্ছে। আমাদের পুরো স্টেটের যেটা পজিটিভিটি রেট 7.09%, তা তার মানে খুব দ্রুত সেটা আমাদের সমাজের মধ্যে প্রবাহিত হচ্ছে, স্প্রেড হচ্ছে। তার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সরকার যে বিধিনিষেধগুলো লাগু করেছে, ভিড়ের জায়গাতে না যাওয়া, অপ্রয়োজনে বাড়ি থেকে না বেরোনো, আমরা গাড়িতে যখন চলাফেরা করি তখন সিট ক্যাপাসিটিতে চলাফেরা করা, আর মাস্ক কম্পালসারি পরিধান করা। আমি বারবার বলছি, মাস্ক 100% মাস্ক পরা। কারণ বিশেষজ্ঞরা এটাই বলছেন যে মাস্ক পরিধান করলে এবারের যে সংক্রমণটা সেটা অনেক অংশে রোখা যায়। আমার প্রিয় ত্রিপুরাবাসী, ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা আমরা যে যে ব্যবস্থাগুলি করেছি সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে চাইছি। আমাদের কাছে অক্সিজেন প্লান্ট 22টি অক্সিজেন প্লান্ট রয়েছে, ইনক্লুডেড এডিসি যেটা সেটাও নিয়ে। আমাদের কাছে অক্সিজেন কনসেন্ট্রেটর 1729 রয়েছে, অক্সিজেন সিলিন্ডার 2263টি, পালস অক্সিমিটার 2391, ভেন্টিলেটর 193, আর সঙ্গে সঙ্গে যে প্রয়োজনীয় মেডিসিনস, মাস্ক, স্যানিটাইজার, সেগুলো আমাদের কাছে পর্যাপ্ত রয়েছে। 15 থেকে 18 বয়সের, যেটা আমরা 3 জানুয়ারি থেকে টিকাকরণ শুরু করেছি, ত্রিপুরাতে এই ডোজ পাওয়ার জন্য যে সংখ্যা রয়েছে 2,13,000, আর এই 15 থেকে 18 বয়স সীমার মধ্যে যারা রয়েছেন, এই পর্যন্ত ত্রিপুরা সরকার প্রায় 77,000 টিকাকরণ করা হয়েছে, এবং যদি পার্সেন্টেজে যাই 36.18%
ন্যাশনাল যে পার্সেন্টেজ সেটা 21%-এর কাছাকাছি আছে। আর 18+ ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ মিলিয়ে 48,21,906 টিকাকরণ হয়েছে, ডোজ হয়েছে। আমি আশা করি এই টিকাকরণের কারণে অনেকাংশে আমরা সুরক্ষিত আছি। আগরতলা কর্পোরেশনে পজিটিভিটি রেট সবচেয়ে বেশি, সেটা 17.22%, মানে 17%-এর উপরে। সারা ত্রিপুরার অ্যাভারেজ 7.09%, আগরতলার যে কর্পোরেশন আছে এরিয়া 17.22%। ওয়েস্ট ডিস্ট্রিক্টে পজিটিভিটি রেট 10.29%, খোয়াইয়ে 5.02%, সিপাহীজলাতে 5.24%, গোমতীতে 5.21%, সাউথে 7.12%, নর্থে 1.49%, ঊনকোটিতে 5.25% এবং ধলাইতে 4.25%। তাই আমি সমস্ত ত্রিপুরাবাসীকে সঙ্গে নিয়ে সতর্কতার সঙ্গে আর দায়িত্ব নিয়ে এই করোনাকে মোকাবেলা করার জন্য আহ্বান জানাচ্ছি। তাছাড়া হসপিটালগুলোতে আজ পর্যন্ত টোটাল ত্রিপুরাতে 3,619টি বেডের ব্যবস্থা রয়েছে। আর তার সঙ্গে এডিশনাল যে বেডস আরও আমরা জোড়তে চলছি, ও সেটা মিলিয়ে টোটাল হয়ে যাবে প্রায় 20,000-এর কাছাকাছি বেডের ব্যবস্থা আমরা করছি। কিন্তু আমি সবাইকে আহ্বান করব যে হোম আইসোলেশনে বেশি থাকা, কিন্তু হেলথ কর্মীদের সঙ্গে, ডাক্তারদের সঙ্গে, নার্সদের সঙ্গে, অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সম্পর্ক রাখা। যদি কোনো উপসর্গ বেশি হয় তৎক্ষণাৎ হসপিটালে অ্যাডমিট হওয়া, আর মাইল্ড হলে হোম আইসোলেশনে থাকা, রেস্ট করা, আর যে বিধিনিষেধগুলো রয়েছে ডাক্তারদের দ্বারা যে পরামর্শ রয়েছে সে অনুসারে মেডিসিন নেওয়া। যারাই এয়ারপোর্টে বাইরে থেকে আসবে তাদের 100% যে টেস্টিংয়ের ব্যবস্থা সেটা ত্রিপুরা সরকার করবে, হেলথ ডিপার্টমেন্ট করবে। আমি সবার সহযোগিতা চাই। এবং আমরা দেখেছি কিছু কিছু প্যাসেঞ্জার রেজিস্ট করছে যে টেস্ট করবে না, সেটা কোনো মতেই কাম্য নয়। আমি আশা করি আমার সমস্ত ত্রিপুরাবাসী প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে করোনাকে মোকাবেলা করে এক রেকর্ড তৈরি করেছে, এবারও আমরা সেটা করব। চোরাবাড়ি বর্ডার, রেলওয়ে স্টেশন, বাইরে থেকে যে ট্রেন আসছে, বাইরে থেকে যে ট্রাক বা ভেহিকেল আসছে, সেগুলোরও 100% যারা রয়েছেন যাত্রী বা ড্রাইভার্স তাদের টেস্টিং হবে। এবং তাতে আমি সবার সহযোগিতা চাই। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় অবগত করে দিতে চাই আমি সমস্ত ত্রিপুরাবাসীকে। যে অনেক সময় নাইট কারফিউ বা করোনার পরিস্থিতি এটাকে দেখিয়ে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি করে যাওয়া, কালোবাজারি করা। আমি সমস্ত ত্রিপুরাবাসীকে বলছি, ত্রিপুরাতে সমস্ত জিনিসপত্র পর্যাপ্ত আছে, নর্মাল আছে। যদি কোনো ছোট্ট বাজারও এই ধরনের প্রবণতা কেউ তৈরি করে তো শক্ত হাতে প্রশাসনকে নিয়ে তার মোকাবেলা করা। আমাদের কাছে পর্যাপ্ত সমস্ত কিছু রয়েছে। সেই কারণে কোভিডের কারণে বাহানা দিয়ে
জনতাকে শোষণ করা, সেটা কোনো মতেই সরকার বরদাস্ত করবে না। আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু অসুবিধা হবে, কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীজির একটাই মন্ত্র, জান হে তো জাহান, জীবন বাঁচবে তো বাকি সব হয়ে যাবে। ত্রিপুরাকে কেউ পিছিয়ে নিয়ে যেতে পারবে না। আপনাদের সবার আশীর্বাদ রয়েছে, আমি সেটাই চাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ওমিক্রনকে আমরা নিশ্চিত পরাজিত করব, মোকাবেলা করব, কোনোভাবে আমরা পিছিয়ে যাব না। আমি আপনাদের সহযোগিতা চাই এবং আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হন, আপনাদের পরিবার ভালো থাকুক, আমার সমস্ত ত্রিপুরা রাজ্যবাসী সুস্থ থাকুক, এটাই আমি ত্রিপুরেশ্বরী মায়ের কাছে প্রার্থনা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাস নি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? এই আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখে বাবা দিয়েছে, আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ, বাহ কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্স। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। হৃদয় জুড়ে সোনার দুটি, কতই খেলা আপন মনে। বিয়ের গয়নার বিশেষ সম্ভার। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। রাজ্যের বুকে বিদ্যুৎ পরিষেবার আরও নতুন পরিসর তৈরির মাধ্যমে জনমনে ব্যাপক মাত্রায় স্বাচ্ছন্দ্যের সুযোগকে বাস্তবায়িত করতে নানান প্রয়াস নিয়ে চলেছে বর্তমান সরকার। আর সেই প্রয়াসের ফসল হিসেবে ভারত সরকার এবং বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় 4টে প্রকল্পের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজ্যের ভিন্ন ভিন্ন জেলা ও মহকুমার মানুষকে পরিষেবায় যুক্ত করা হচ্ছে। আর এরই সঙ্গে ভারত সরকার ও রাজ্য সরকারের অংশীদারিত্বে গড়ে তোলা 2টি প্রকল্প রয়েছে উদ্বোধনের তালিকায়। ভারত সরকার ও বিশ্ব ব্যাংকের 50-50 অনুপাতে বরাদ্দ করা তহবিলে উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিদ্যুৎ ব্যবস্থার উন্নতিতে হাতে নেওয়া প্রকল্প NERPSIP-তে 43.93 কোটি টাকা খরচে গড়ে উঠেছে নতুন 132 কেভি ক্ষমতার রবীন্দ্রনগর সাবস্টেশন। এর আওতায় সিপাহীজলা জেলার সোনামুড়া, মেলাঘর, কাঠালিয়া, মোহনভোগ, ধনপুর, নিদয়া ও রবীন্দ্রনগরের মতো বিস্তীর্ণ এলাকার 52,912 জন গ্রাহক সপরিবারে বিদ্যুৎ সেবিত হতে যাচ্ছেন। এবারে আসে পরের প্রকল্পে। এক্ষেত্রেও যথারীতি অর্থ বরাদ্দে আছে ভারত সরকার ও বিশ্ব ব্যাংকের 50-50 অনুপাতে তহবিল। প্রকল্প সেই NERPSIP। 132 কেভি ক্ষমতার এই উদয়পুর সাবস্টেশনটি সম্প্রসারণের এই প্রকল্প নির্মাণের খরচ 33.25 কোটি টাকা। এর মাধ্যমে গোমতী জেলার উদয়পুর, ধ্বজনগর, কাঁকড়াবন, কিল্লা, মহারানী, মাতাবাড়ি ও বাগমার মতো এলাকার 80,565 জন গ্রাহকের পরিবার এসে যাবেন। এবারে আসা যাক একই প্রকল্প ও একই তহবিলের বরাদ্দ অনুসারে 7.53 কোটি টাকা খরচে গড়ে ওঠা জিরানিয়া থেকে এডিসি 33 কেভি লাইন সহ 33 কেভি ক্ষমতার নতুন এডিসি হেডকোয়ার্টার সাবস্টেশনটি।
এর মাধ্যমে উপকৃত হবেন খুমলুং, শান্তিনগর 18 কার্ড, মন্টফোর্ট, বেলবাড়ি, রামবাবু পাড়া এবং বিক্রম মলসুম পাড়ার 6028 জন গ্রাহকের পরিবার। একই প্রকল্প এবং একই তহবিল বরাদ্দের আওতায় 4.84 কোটি টাকা খরচ করে রবীন্দ্রনগর সাবস্টেশনে 132 কেভি বিদ্যুৎ সরবরাহের ইভাকুয়েশন বা অপসারণ ব্যবস্থার জন্য 132 কেভি রখিয়া সাবস্টেশন সম্প্রসারণ প্রকল্পটি গড়ে তোলা হয়েছে। এবারে আসা যাক আইপিডিএস মানে ইন্টিগ্রেটেড পাওয়ার ডেভেলপমেন্ট স্কিমে বা সুসংহত বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে গড়ে ওঠা বাধারঘাট থেকে চারিপাড়া 33 কেভি লাইন সহ নতুন 33 কেভি চারিপাড়া সাবস্টেশনের কথায় 6.52 কোটি টাকা খরচে গড়ে ওঠা এই প্রকল্পের মোট তহবিল বরাদ্দের 85% যোগান দিয়েছে ভারত সরকার। বাকি 15% তহবিলের 5% বহন করেছে ত্রিপুরা সরকার এবং 10% অংশীদারিত্ব রয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড বা TSECL এর। এতে চারিপাড়া, বেলাবর, সিপার্ট, ক্যাম্পের বাজার, চৌরঙ্গি, লোকনাথ চৌমুহনীর মতো এলাকায় সপরিবারে উপকৃত হবেন 7,285 জন গ্রাহক। আজকের উদ্বোধন হতে যাওয়া প্রকল্পের তালিকায় সবশেষে রয়েছে গ্রামীণ বিদ্যুতায়ন বা আরই মানে রুরাল ইলেকট্রিফিকেশন দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা বা সংক্ষেপে REDDUGJY। এর আওতায় 5.41 কোটি টাকার প্রকল্প ব্যয়ের বরাদ্দ করা তহবিলে 90% ব্যয়ভার ছিল ভারত সরকারের উপর, আর বাকি 10% খরচ জুগিয়েছে ত্রিপুরা সরকার। এর আওতায় পিকে বাড়ি থেকে রাজকান্দি পর্যন্ত 33 কেভি লাইন সহ নতুন গড়ে ওঠা 33 কেভি রাজকান্দি সাবস্টেশন, রাজকান্দির পাশাপাশি গঙ্গানগর, সাইদাছড়া, জুড়িছড়ার মতো এলাকার 2000 গ্রাহক পরিবারকে বিদ্যুৎ সেবিত করার গ্যারান্টি নিয়ে এসেছে। স্বাভাবিকভাবে মোট 101.48 কোটি টাকা নির্মাণ ব্যয়ের এই 6টি প্রকল্প ত্রিপুরাকে পরিপূর্ণ বিদ্যুৎ সেবিত রাজ্য হিসেবে তুলে ধরার দৃঢ় পদক্ষেপের ধারাবাহিকতায় এক নতুনতর শক্তির যোগানদার হিসেবে আগামী দিনগুলিকে আরও সমৃদ্ধ অবস্থানে নিয়ে আসার ইঙ্গিত যে দিয়ে চলেছে বর্তমান সরকারের বলিষ্ঠ ও সদর্থক প্রয়াসে আজকের প্রকল্পমালা উদ্বোধনের স্বতঃস্ফূর্ততায় যেন তারই ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে।